দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় আপনাদের চট্টগ্রাম থেকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজা হক পায়েল। সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মন্তব্য জানতে আমাদের এই অনুষ্ঠান। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই সকল বিষয় নিয়ে কি ভাবছে চট্টগ্রামের মানুষ, চলুন তাদের কাছ থেকেই শুনি। বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রামে বন্দর নিয়ে নানান ধরনের সমস্যা আমরা দেখছি। কিছুদিন গাড়ি চালকদের সমস্যা, ধর্মঘট, এরপর হচ্ছে কর্মকর্তাদের কর্মবিরতি, কলম বিরতি ছিল, তারপরে আসছে একেবারে যুক্ত হয়েছে, সেই সাথে যুক্ত হয়েছে এনসিটি। এই সকল বিষয় নিয়ে কী ভাবছেন একজন সাধারণ মানুষ হিসেবে, আপনার মন্তব্য কী? বর্তমানে আসলে যে সরকার ক্ষমতায় রয়েছে সেটি হচ্ছে বিপ্লবী সরকার। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। তো এই সরকারকে বেকায়দা ফেলার জন্য তৎকালীন স্বৈরশাসক বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন বর্তমানে যে শ্রমিক অসন্তোষ ছিল সেটা এখন ভালোর দিকে আছে। এখন শ্রমিকরা মোটামুটি এইসব বিষয়ে আছে। তবে আমাদের কিছু বন্দরের শ্রমিকদের কিছু দাবি দেওয়া রয়েছে। সেই দাবি দেওয়া নিয়ে আমরা অলরেডি বন্দরের চেয়ারম্যান সহ বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলছি। আমাদের মহানগরের সভাপতি জনাব SF লুৎফর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি, ওনার পক্ষ থেকে বন্দরের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎকার করা হয়েছে, সাক্ষাৎ নেওয়া হয়েছে। এরপর আরও অনেকগুলো বিষয় আছে, আমরা সেগুলো সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এনসিটি টার্মিনাল নিয়ে আপনার কি চিন্তা ভাবনা, আপনি কি মনে করছেন? এনসিটি টার্মিনাল এটা তো বিদেশি অর্থায়নে যাইতে পারে না, এটা বাংলাদেশের অর্থায়নে করতেছে সব কিছু। হ্যাঁ, বিদেশিদের হাতে কোনোভাবে দেওয়াটা কাম্য নয়। আর কি কি ব্যবস্থা নিলে আপনার মনে হয় যে আমরা এটা থেকে মুক্তি পাবো, এটা এই সমস্যার সমাধান হবে? বাংলাদেশ সরকারের যারা আছেন উদ্যোস্ত কর্মকর্তারা, ওনারা যদি ইচ্ছে করে যে বাংলাদেশের বিনিয়োগ বিদেশিদের হাতে কেন দিবে, আমরা দিতে চাচ্ছি না। মোট কথা হচ্ছে আমাদের বন্দর আমাদের টাকায় করতেছে, ঠিক আছে, যে বিদেশি কোম্পানির হাতে কেন দিবে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা আরেকটা বিষয় যুক্ত করি যে এই ধরনের আন্দোলন, কর্মবিরতির জন্য কিন্তু জাহাজ এসে রয়েছে, কন্টেনার অপসারণ করা হচ্ছে না, নামানো হচ্ছে না, কোনো সব কাজেই বাধা রয়েছে। এ ধরনের কর্মবিরতি যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের বন্দরের অবস্থা কি হবে? সরকার যাতে বুঝে যে এটা আমরা নিরাপত্তা ঝুঁকি আছে, এখানে বিদেশিদের হাতে দিলে আমাদের বিনিয়োগ আসবে, ঠিক আছে, কিন্তু আমাদের নিরাপত্তা ঝুঁকি থাকে। এখানে আমাদের দেশের সারা ভারতীয় একটা ষড়যন্ত্র এখনও চলতেছে, যে ভারতীয় রয় এটা আমাদের দেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চাচ্ছে। আমরা চাচ্ছি এই ভারতীয় যাতে আগ্রাসন দিয়ে ডিপি ওয়ার্ল্ড নামক যে প্রতিষ্ঠানকে দিতে চাচ্ছে সরকার, এখানে প্রায় ভারতীয় লোক বেশি, 21 জনই ভারতীয়, মাত্র 2 জন বাংলাদেশি। তাহলে আমরা চাচ্ছি যে ভারতীয় যেসব ষড়যন্ত্র এখনও চলতেছে এগুলো যাতে প্রতিহত করা, যে আমেরিকা ষড়যন্ত্র চলতেছে যে করিডোর নিয়ে, তাতে যাতে আমরা এটা অসন্তুষ্ট, আমরা যাতে চাচ্ছি যে এটা না দেও। এই কারণে আমাদের দাবি। সাথে কথা বলে আমি যতটুকু বুঝলাম আপনারা সাইপ পাওয়ার টেককেও দিতে চাচ্ছেন না, আবার হচ্ছে বিদেশি বিনিয়োগকারীকেও দিতে চাচ্ছেন না। তাহলে আপনারা চাচ্ছেনটা কি? এটা বন্দরের অধীনে থাকুক। বন্দরের অধীনে যেভাবে আমাদেরকে এখন যে 1 নম্বর থেকে 13 নম্বর পর্যন্ত যে সেটগুলো আছে, জেডিগুলো আছে, এটা আমাদেরকে আমরা বন্দর অধীনে চলে। যেসব ডিস্ট্রিবিউটার কোম্পানির আন্ডারে যেসব ভাগ করে দেওয়া হয়েছে শ্রমিকদেরকে, এবং যে সিস্টেমে 1 থেকে 13 নম্বর চলতেছে এই সিস্টেমে সাইপ পাওয়ারও চলবে। ওখানে দরকার প্রয়োজনে আরও 2টা কোম্পানি দেবে বা বন্দরের অধীনে থাকবে, এটা বন্দরে চালাবে। বন্দরের ইকুইপমেন্ট কিনা, বন্দরের সব কিছু বন্দর কেন বিদেশিদের হাতে দিবে? এটা বন্দরে চালাবে, বন্দরের সক্ষমতা আছে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের চট্টগ্রাম বন্দরের নানা জটিলতা নিয়ে অনেক কথাই শুনলাম, সাধারণ মানুষের অনেক মন্তব্যই শুনলাম। তবে এখন আরেকটা বিষয় যুক্ত করতে চাচ্ছি। চট্টগ্রামে চলমান যে পরিস্থিতিতে সামান্য বৃষ্টি হলেই জলবদ্ধতা সৃষ্টি হয়। এই জলবদ্ধতা নিয়ে আমাদের আসলে করণীয় কি, সাধারণ মানুষ কি ভাবছে একটু জেনে আসি। একটু বৃষ্টি হলেই আমাদের চট্টগ্রাম ডুবে যায়, জলবদ্ধতা সৃষ্টি হয়, নানা ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এই বিষয়ে আসলে কিভাবে সংস্কার করলে কি ধরনের আমরা এটা থেকে পরিত্রাণ পাবো, কি মনে করছেন আপনি? আমি 3টা জিনিস এটার জন্য দায়ী, সে 3টা জিনিস আগে বলি। একটা হইলো আজম নাসির যখন সিটি মেয়র ছিল তখন এলোমেলোভাবে সারা শহরের রোডগুলা কনস্ট্রাকশন করতে গিয়ে সে প্রপার কনস্ট্রাকশন করে নাই। 6 ইয়ার্স সে ডিলে করছে এটা শেষ করতে, তাও পারে নাই। সর্বশেষ রেজাউল করিম আপনার খুরশিদ আলম আপনার পৌর প্রশাসক হিসাবে 6 মাস না 8 মাস ছিল, মোটামুটি উনি অনেক দূর এগিয়ে নিয়েছে এবং এটার ফিনিশিং দিয়েছে রেজাউল করিম সাহেব। যে কোটার সত্য কথা সেটাই বলতেছি আমি। পাশাপাশি
ওইটা শেষ করি মোটামুটি শহরটাকে একটু সাজাই গুজিয়ে নিছি। ইতিমধ্যে আবার শুরু হইলো তথাকথিত সুয়ারেজ। আমি আপনি খারাপ ভাষায় নেবেন না, আমি কথাটা এটার নাম সুয়ারেজ না, এটার নাম সুয়ারের লেজ, বুঝছেন? আমি কথাটা আমার ভাষায় এভাবে বলবো। এখনও পর্যন্ত আমি শুনতেছি ঢাকা পূর্বাচলে 10 বছর লাগবে ওটা কানেক্টিভিটি ঠিক করতে। দ্যাট মিনস কি, গ্যাস তৈরির জন্য, বায়োগ্যাস তৈরির জন্য। আজকে এই মুহূর্তে এই 8-10 বছর আগে আমাদের শহর কেটে রাস্তা না বোঝে, একটা রাস্তার কোনো ইয়ে নেই, চেহারা ঠিক নেই, যার কারণে আমাদের বুড়ো মানুষদের কোমর আরও ভাঙ্গার অবস্থা। তদুপরি পানি ড্রেন প্রপার পানি ড্রেন ক্লিনিং হয় না। এবং এটার জন্য আমি আরও একটা জিনিসকে দায়ী করব, অপরিকল্পিত নগরায়ন এবং খালগুলা খনন। এবং সর্বশেষ দায়ী করব আমি আমার মতো জনগণকে, যেখানে আমি আমার ফ্যামিলি নিয়ে আজকে 20-21 বছর থাকি, আমি একটা ময়লার পলিথিন কোনোদিনও ডাস্টবিন ছাড়া ফেলি নেই। কিন্তু এখানে যথেষ্ট অসচেতন নাগরিক, এই মহিলারা আছে, কিছু অবিবেচক পুরুষ, ম্যাক্সিমাম মহিলারা দায়ী। এটা সরাসরি জানালা দিয়ে এই ময়লাগুলার সরাসরি ড্রেনে ফেলে। আমি এখনও আপনারা আমার সাথে গেলে আমি এই রঙ্গিপাড়া দেখাতে পারবো। এখানে একটা ড্রেনে সম্ভবত 200 ফিট জায়গার থেকে আপনি 10 ট্রাক ময়লা পাবেন। তাহলে কীভাবে আপনার জলবদ্ধতা দূর করবেন? এবং মানে আরও আছে, এটা আপনাদের নিশ্চয় আপনাদের চোখও খোলা, আপনারা দেখেন। আমি একটা জায়গার কথা বলছি। তো এই জলবদ্ধতার জন্য, জলবদ্ধতা নিরসন করতে হলে আমাদের অর্থাৎ জনসচেতনতা প্লাস ড্রেনগুলো পরিষ্কার আর নগরায়ন, অপরিকল্পিত নগরায়ন এটা রোধ করা, যা তো হয়ে গেছে। এবং এই সুয়ারেজ লাইনগুলোর নাম দিয়ে রাস্তাটাকে কেটে চলে যায়, কিন্তু পক্ষান্তর রাস্তাটা মেরামত হয় না। এই রাস্তাটা কয়দিন আগেও ছিল, কত সুন্দর রাস্তা, প্লেন রাস্তা। আজকে এই রাস্তাটার কী অবস্থা পড়িয়েছে, মাঝখানে কাটছে, 2 সাইড থেকে ফাটল ধরে ভেঙে পড়ছে। তো তাইলে আমাদের এই সমস্যা, পাশাপাশি আমি বলবো যারা ময়লা ফেলে এদেরকে ড্রেনে ফেলে তথা রাস্তায় ফেলে, এদেরকে জরিমানা করা উচিত। মালদ্বীপ আমাদের একটা জেলার সমান নয়। এই মালদ্বীপে একটা সিগারেট ধরায় একটা কাঠি যদি ফেলানো হয় রাস্তায়, জরিমানা। সিগারেটের জ্বলন্ত অংশ ফেললে জরিমানা। আমাদের দেশে এই আইনটা হচ্ছে না কেন, হবে না কেন? সিগারেটের বিরুদ্ধে, ধূমপানের বিরুদ্ধে একটা আইন হয়েছে, খালেদা জিয়া করে গেছে 2005 সনে, সেটা মানে কোনো প্রপার নাই, ইমপ্লিমেন্টেশন নেই। যার কারণে আমরা যারা অধূমপায়ী, আমরা নানান কষ্টে থাকি। চা দোকানে বসলে মানে যেখানে সেখানে ধূমপান করে। তো ধূমপান বিরোধী আইন, যেখানে সিঙ্গাপুরে আইন আছে ধূমপান করলে 1000 সিঙ্গাপুরি ডলার জরিমানা, যেখানে হর্ন বাজাইলে থাইল্যান্ডের ব্যাংককের আপনার মেন সিটি রোডে আপনার হর্ন বাজাইলে সেখানে জরিমানা। তাহলে আমাদের দেশটা আজকে হাইড্রোলিক হর্ন দিয়ে আমাকে কান জ্বালাবালা করে। আমি রীতিমতো কানে হাত আঙ্গুল দিয়ে হাঁটি, আমি অসহ্য হয়ে গেছে। এখন আর এদের সাথে আর পারি উঠি না। অনেক সময় বকাঝকা করি, অনেক সময় মানে আপনার কানে আঙুল দিয়ে হাঁটি। আমাদের বাংলাদেশের ভিতরে, চট্টগ্রামের ভিতরে প্রত্যেকটা ড্রেন এবং নার্সি, ঠিক আছে, এগুলো যদি প্রতিনিয়ত প্রতি মাসে প্রতি 2-4-5 মাস পর একবার খনন করা হয় বা পরিষ্কার করা হয়, ঠিক আছে, তাহলে জলবদ্ধতা একটু কমিয়ে আসবে, ঠিক আছে। আর প্রত্যেকটা ড্রেন যেন ময়লা বিরোধী থাকে, যেন এখানে ময়লা ফেলা না হয়, যেন কোনো নার্সিকে কোনো ময়লা, কোনো কাঁচরা এখানে ফেলা না হয়, ঠিক আছে। তাহলে এটা জীবাণুমুক্ত থাকবে, মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, জলবদ্ধতা একটু নিরসন হবে। আর বিশেষ করে আমাদের চট্টগ্রামের ভিতরে, বন্দর এলাকার ভিতরে কর্ণফুলির সাথে অনেকগুলো নার্সি, অনেকগুলো ড্রেন জড়িত আছে। ওইগুলোর প্রত্যেকটা বাদে যদি একটা বেরিবাদ দেওয়া হয়, তাহলে জলবদ্ধতা আর একটু কমিয়ে আসবে। আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি আগ্রাবাদ, এখানে একটু বৃষ্টি হলেই কিন্তু পানি ওঠে। আর এখানে যে বাসা বাড়িগুলো রয়েছে, আমরা জানি বর্ষাকালে এখানে নিচতলার ভবনে কেউ থাকতে পারে না। আসলে এই জলবদ্ধতা নিরসনে কি করণীয় প্রয়োজন? আগ্রাবাদের জন্য কোনটা ভালো হবে? জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আসলে আগ্রাবাদের যে জলবদ্ধতাটা ছিল, এই আমাদের যে এখানে আগের যে খালের যে কাজটা ছিল, এটা কিন্তু হওয়ার পরে কিন্তু এইখানের জলবদ্ধতা একটু কমছে। এখন যেহেতু আমি যে এলাকায় থাকি, আমি ওই এলাকাটার কথা বলতেছি। আমি 38 নম্বর থাকি। আমাদের এখানে যে খালের যে ওই সুইচ গেটটা কাজ করতেছে, এটা আজকে প্রায় 1.5 বছর ধরে কাজ করতেছে, এটা যে শেষ হয়নি। আর 38 নম্বরে আমি যে এলাকায় থাকি, এখানে প্রায় একটু বৃষ্টি হলেই আটোবানি হয়ে যায়। তো এখানে কিন্তু জলবদ্ধতা বেশি হয়। আর ওই সুইচ গেটটা যদি কাজটা শেষ করে, অবশ্যই 38 নম্বর এদিকেটা তো মোটামুটি সুইচ গেটের কারণে কিন্তু এটা একটু সমস্যা সমাধান হয়ে গেছে। 38 নম্বরটা কিন্তু বেশি সমস্যা। এখন এখানের থেকে ওইখানটা একবারে মানে অল্প একটু বৃষ্টি হলেই কিন্তু পানি আটোবানি হয়ে যায়। ওই সুইচ গেটটা যদি কমপ্লিট করে ফেলে, তাহলে ওই জলবদ্ধতা অবশ্যই নিরসন হবে। ধন্যবাদ।
আরও একটি বিষয় আমি একটু যুক্ত করতে চাচ্ছি, সেটি হচ্ছে সামান্য বৃষ্টি হলেই বিদ্যুতায়িত হয়ে কিন্তু বিভিন্ন বাসাবাড়িতে মানুষ মারা যাচ্ছে। এই মৃত্যু কিন্তু গণনায় আসছে না। এই মৃত্যু আমাদের জন্য ঝুঁকি। এই বিদ্যুতায়িত হয়ে মৃত্যুটা কিন্তু আমাদের দেশের জন্য ঝুঁকিতে। এই বিদ্যুতায়িত আসলে ব্যবস্থাটা কিভাবে কি করলে এই সমাধান আসবে বলে আপনি মনে করছেন? বিদ্যুতের যে সমস্ত কুটিগুলোর নিচে এক্সট্রা দেওয়ার কথা, খোলা থারার নিচে আপনার এক্সট্রা জালি দেওয়ার কথা। অনেক জায়গায় আমি দেখছি খোলা থারার নিচে এক্সট্রা জালি আছে, কিন্তু আমাদের বিদ্যুতের পাওয়ার বোর্ডের ইয়ার মধ্যে এক্সট্রা খোলা জালি নাই। এগুলো দিতে হবে। এগুলো দিলে মোটামুটি বিদ্যুৎটা নির্দেশন হওয়ার সম্ভাবনা আছে। জি, ধন্যবাদ আপনাকে। এই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান করা যাবে বলে আপনি মনে করেন? এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধানের জন্য প্রথমত আমরা যারা নাগরিক আমাদেরকে সর্বপ্রথম সচেতন হতে হবে, এই সম্পর্কে আমাদেরকে সচেতনতা পালন করতে হবে। দ্বিতীয়ত সরকারকে এটার জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে সমস্যার কারণে আমরা নিজেরা কষ্ট পাচ্ছি, দেশের উন্নয়ন অগ্রগতিতে বাধা সৃষ্টি হচ্ছে, সেই উন্নয়ন অগ্রগতি বাধা নিরসনের জন্য সরকার আমরা এরপরে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে আমাদেরকে যুগান্তকারী সবাই যার জায়গা থেকে যুগান্তকারী অবদান রাখতে হবে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের মন্তব্য। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। জনতার ভাবনায় আপনাদের চট্টগ্রাম থেকে আরও একবার স্বাগত। সাধারণ মানুষের মন্তব্য জানতে আমাদের এই অনুষ্ঠান, চলুন সরাসরি তাদের কাছ থেকেই শুনি। চট্টগ্রাম পাহাড় বেষ্টিত শহর, অপরূপ সৌন্দর্য এই চট্টগ্রাম। তবে এই চট্টগ্রামের পাহাড়ে পাদদেশে হাজারো মানুষ বসবাস করছে। বর্ষা আসলেই তাদের জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এই ঝুঁকি এড়াতে কী করণীয় প্রয়োজন বলে আপনি মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে জানেন আমাদের দেশে অনেক উদ্বাস্তু আছে, যা অনেকের থাকার মতো জায়গা নাই। না থাকার কারণে তারা পাহাড়ের অনেক আনাচে কোনাচে থাকার কারণে মাটিগুলো ধসে পড়ে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে মাটি দস্যু কতগুলো আছে, মাটিগুলো কেটে নিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। আমাদের বাংলাদেশ সরকার যারা আছে, আমি যেটুকু জানি, যারা উদ্বাস্ত তাদেরকে নির্দিষ্ট একটা জায়গায়, স্থলচিত্র একটা জায়গায় যদি বসতি করে দেওয়া যায়, তাদেরকে যদি জায়গা দেওয়া যায়, এই পাহাড়ের থেকে যদি এখান থেকে সরে নেওয়া যায়, তাহলে এই দুর্ঘটনার থেকে প্রতিরোধ পাওয়া যায়। এখন একটি কথা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, সেটি হচ্ছে নির্বাচন। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, কিন্তু কে কখন নির্বাচন চাচ্ছে চলুন তাদের কাছ থেকেই শুনি। মজার আলোচনা বলতে এটি বলছিলাম যে এখন মানুষের একটি কৌতূহল সবসময় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, নির্বাচন। কেউ চাচ্ছে সংস্কার, কেউ চাচ্ছে নির্বাচন। আপনি কখন নির্বাচন চান? আমরা এখন কোনো নির্বাচন চাচ্ছি না। বিগত সরকার আমাদের 3 বার নির্বাচন দিয়েছে। এই নির্বাচন আমাদের কোনো উপহার আসে নাই, এবারেও নির্বাচন করে লাভ নেই। এখন দেশে সংস্কার করার জন্য ইনের সরকার আসছে, ইনের সরকার সংস্কার করবে। সময় মতো যে সময় দেওয়া হয়েছে এই সময় মতো নির্বাচন হবে। এই সময় মতো নির্বাচন হলে সুষ্ঠু হবে, সংস্কার হবে, দেশের জন্য উন্নয়ন হবে, আমি এটাই মনে করতেছি। একজন ইয়াং দেখতে পাচ্ছি, আপনার কি মতামত? আপনি কখন নির্বাচন চান? আমরা আসলে সাধারণ জনগণ চাচ্ছি যে ইউনিট সরকারকে এই বিভিন্ন করে টাকা আনা হয়েছে, তার মাধ্যমে আমরা সংস্কার চাইতেছি। উনি যখন সংস্কার শেষ মনে হয়, যদি মনে করে যদি নির্বাচন যখন দেয়, তখন সাধারণ জনগণ এটা মেনে নেবে। আমরা ওইটাই চাই। আপনি কখন নির্বাচন চান? আমি চাচ্ছি বাংলাদেশের নাগরিক হিসেবে, যেহেতু ডক্টর ইউনূস স্যার যেহেতু বাংলাদেশে এখন আসছে, বর্তমান আছে, দেশের কাজগুলো প্রতিনিয়ত সুন্দর করে চালিয়ে নেক। দেশের কাজগুলো প্রতিনিয়ত সুন্দর করে চলে আসুক। আসার পরে মানুষের হাতে আসার পরে তারপরে ইলেকশনটা দেখুক। এখন দরকার না ইলেকশনের। আপনি এখন নির্বাচন চাচ্ছেন না, আপনি কখন নির্বাচন চাচ্ছেন? আসলে আমরা তো এই আমাদের 71-এ একবার স্বাধীন হয়েছে এই দেশটা। দ্বিতীয়ত ফ্যাসিস্ট সরকারের যে আমলে 5 জুলাইয়ের পর থেকে আমাদের নতুন করে একটা দেশ স্বাধীন হয়েছে। একটা দেশ যখন কাঠামো যায়, যদি আপনাকে ঠিক করতে হয়, তাহলে আপনাকে সংস্কার করতে হবে। আপনাকে সংস্কার না করে আপনি কোনো দিন দেশকে সোজাভাবে চালাতে পারবেন না। আর আমাদের দেশটা এমন অবস্থায় চলে গেছিল, বিধ্বস্তের অবস্থায়, যা আমাদের মাননীয় ইউনূস স্যার উনি আসে যে দেশকে হাল ধরেছে,
যে নির্বাচন সংস্কার উনি সবগুলো একলগে দায়িত্ব নিয়েছে। অন্য তত্ত্বাবধায়ক সরকার বলেন, ওই বলেন, সে বলেন, তারা একটা কাজ নিয়ে আসছে, তা হচ্ছে নির্বাচন। আর ইউনূস স্যার উনি একটা কাজ নিয়ে আসে নাই, উনি আসছে যে সংস্কার এমনকি নির্বাচন এগুলো নিয়ে আসছে। তাইলে উনি 2-3টা কাজ নিয়ে আসছে, তাইলে ওনাকে অনেক সময় দেওয়া দরকার। নির্বাচন হবে না যে তা না, নির্বাচন হওয়া দরকার, হবে, কিন্তু নির্বাচনটা ওনার সংস্কার করে দেশকে স্থিতিশীল একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার পরে নির্বাচন দেওয়াটা আমি মনে করি ভালো হবে। এত দ্রুত যদি নির্বাচন দেয়, যেহেতু আমাদের অর্থনীতি এখনও তালমাটাল অবস্থা, যা অর্থনৈতিক যদি দাঁড়াইতে হয় তাহলে আমাদেরকে ওনাকে সময় দিতে হবে। আর বিশেষ করে আমাদের যে বহির্বিশ্বের এনডিএর বলেন, বিভিন্ন রাষ্ট্র বলেন, বিশেষ করে ইন্ডিয়ার কথা আমরা বলতে চাই, যে ওনাদের যে আমাদের দেশের যে একটা মানে আক্রোশ, যে একটা আমাদের প্রতি তাদের নজর, এই কারণে ওনাকে অনেক আগে থাকা দরকার। যেন ইউনূস স্যার উনি যদি এখানে এই ক্ষমতায় না রাখতো, অন্য কাউকে রাখলে আমার মনে হয় না বাংলাদেশের মাটিতে কোনো সরকার টিকে থাকতো। কেননা ওনার বহির্বিশ্বে ওনার পরিচিতি থাকার কারণে আজকে উনি কি এই ক্ষমতায় টিকে রাখছে, নাইলে ওনাকে এখানে কেউ টিকে রাখার মতো সম্ভব হতো না। ধন্যবাদ আপনাকে। আপনাদের সাথে একটু কথা বলি, যে ওনাদের এতক্ষণ কথা বললাম, ওনারা কেউ এখন নির্বাচন চাচ্ছে না, তবে আপনি কখন নির্বাচন চাচ্ছেন? আসলে শুনেন বিষয়টা, আমি মনে করি একটা ক্রান্তিকাল থেকে আমরা এই পর্যায়ে এসেছি। আসলে এদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, তারা নিজেরাই তাদের প্রতিনিধি বেছে নিতে চায়। যাই হোক, ইউনূস সরকার যে প্রেক্ষাপট নিয়ে এসেছে, যে প্রেক্ষাপটে এসেছে, আসলে যেভাবে এসেছে, উনি ইলেক্টেড না, উনি সিলেক্টেড। ওনার কিন্তু সাংবিধানিক ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে। আমি মনে করবো যে সীমাবদ্ধতাও যদি উনি বজায় থাকি, যদি আরও কিছু থাকার প্রয়োজন আমার মনে থাকা ভালো হবে। আসলে যদি তার চেয়ে বাড়তি কিছু করতে চায়, যেমন আজকে আমি আপনাকে বলি, করিডোরের যে বিষয়টা, বন্দরকে বিদেশিদের হাতে দেওয়ার যে বিষয়টা, আরও অনেকগুলো বিষয় যেটা চাপা আছে, যা নাকি দৃশ্যমান নয়। যদি আসলে এমন কিছু কারো মনে থাকে, কারো এক অংশকে খুশি করার জন্য, তাহলে আমার মনে হয় তাড়াতাড়ি নির্বাচন দেওয়া উচিত। আর যদি স্বচ্ছ এবং সুন্দরভাবে এদেশের জনতার প্রতি, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যদি সে নির্বাচন দেয়, তাহলে আমার মনে আরও অপেক্ষা করলে আমাদের কোনো সমস্যা হবে না। কোনো কিছু যেন আমাদের উপর চাপিয়ে না আসে, আমরা সন্ধিয়ান ওইখানে। আর বিশেষ করে দেখেন, আমাদের দেশে আমরা এই যাবৎ পর্যন্ত যতগুলো গভর্নমেন্ট দেখেছি, হ্যাঁ, তার মধ্যে কিছু এমপি আছে, কিছু অমুক আছে। গণতন্ত্রটা আমি কখন পেলাম? কোন সময় স্বচ্ছ এবং নির্বাচনটা আমি পেলাম? আমার ভোটটা আমার গণনা হয়েছে, সেটাও তো মনে হচ্ছে অনেকগুলো ভোট। আমার বয়স চলতেছে 70 বছর, আমি অনেক কিছু দেখেছি। যাই হোক, এখানে আমার কথা হলো, তক্ত ঠিক হতে হবে, সোলোমানও ঠিক হতে হবে। সোলোমান তক্ত যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত মনে হয় আমরা শান্তিতে থাকতে পারবো না। এই যে আজকে দেখেন, এ কথা আমাকে বলেন নাই, বা আমাকে নির্বাচনের প্রসঙ্গটা বলছেন। একটা রাস্তা সিটি কর্পোরেশন করছে, তার আগে সিটি কর্পোরেশন টিএনটিকে, ওয়াসাকে বা বিভিন্ন সংস্থাকে বলতে পারতো, এত বছর পর্যন্ত আমার রাস্তা আপনারা করতে পারবেন না, আমি এখানে কাজ করে যাচ্ছি। যদি রাস্তা আপনারা খুঁড়তে হয়, তাহলে আপনারা এত মাস 6 মাসের মধ্যে আপনারা কাজগুলো করে ফেলেন। আমাদের দেশে কি হচ্ছে, আমি আমার মতো করে কাজ একটা করে যাচ্ছি, ওয়াসা আসি, ইয়ার পরে এই জায়গা ঘুরিয়ে ফেলতেছে, আবার এই জায়গাতে আবার টেন্ডার হইতেছে, তারপরে আসে টিএনটি ঘুরিয়ে ফেলতেছে, এরপরে আসে আরেকটা সংস্থা ঘুরিয়ে ফেলতেছে। তাহলে এইভাবে যে বারবার যে একটা জায়গায় টেন্ডার হচ্ছে, আমাদের এখানে অর্থ অপচয় হচ্ছে। তাহলে আমরা কি, তাহলে টাকাগুলো যাচ্ছে কার থেকে? দেশের জনসাধারণ থেকে যাচ্ছে। আমার মনে হয় যেন এই আমাদের দেশে, এই যে আজকে আরেকটা কথা বলছিলেন, ওই যে ইয়ার ব্যাপারে, এই যে পাহাড় সঙ্গে বাস করে, নিচে বাস করে, তারা তো খুব ঝুঁকিতে আছে। এদের তো কোনো নদী ভাঙা মানুষ হয়তো তারপর গ্রামের জোরদার মহাজন যারা, তাদের কর্তৃক কত গ্রাম চাই হতে হয়েছে, অথবা বিভিন্ন কারণে যায়। কারণ যত দোষ সব ছোটো বাচ্চাটার দোষ, কিন্তু তার কাজও সে সবচেয়ে বেশি করে। একটা চা দোকানের অবস্থা যায় দেখেন, এতটা সবাই অর্ডার দিয়ে কাজ করার জন্য, আর যেটা ভুল হয়েছে সেটার দোষও তার উপরে। আমাদের দেশে গরিব মানুষের উপরে সবার খবরদারি চলে। তাহলে বিভিন্ন কারণে আজকে বিভিন্ন সময়ে আজকে তারা আসছে গ্রাম থেকে, আজকে শহরে আসছে। শহরে আসি আজকে মাথা গুঁজার ঠায়ের জন্য, নিজে জানে যে পাহাড় বৃষ্টি হলে পাহাড় ভেঙে পড়বে, তারপর সেখানে থাকতেছে। তার জন্য
আমি অনেক সরকারের অনেক পরিকল্পনা দেখতেছি, এই নিঃস্ব অসহায় বঞ্চিত মানুষগুলোর জন্য স্থায়ীভাবে কোনো বসবাস করার কোনো ব্যবস্থা কি তারা করতে পারে না? এতে করে কত লক্ষ হাজার কোটি টাকার প্রয়োজন। এই যে আমাদের সীতাকুণ্ড থেকে পর্যন্ত যে অনেকগুলো পাহাড় কেটে কেটে সেখানেও তো অনেক লোক, অন্তত আমার 5 লক্ষ লোকের বসবাস বা 10 লক্ষ লোক সেখানে বাস করার মতো সুযোগ করে দিতে পারে, কিন্তু আজ পর্যন্ত কেউ পরিকল্পনা নিচ্ছে? কোনো সরকার নিচ্ছে? যাই হোক, আমি আর ওদিকে যাচ্ছি না। আমি জানি, আমি বলতে চাচ্ছি এটাই যে আগামী দিনে এমন সরকার আমরা চাই যে আসলে ওই গরিব মানুষগুলোর প্রতি সদয় দৃষ্টি রাখবে, বঞ্চিত শ্রমিক শ্রেণীর প্রতি সদয় দৃষ্টি রাখবে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা সমস্যার গ্যারান্টি নিয়ে মানুষগুলো যাতে পৃথিবীতে বেঁচে থাকতে পারে। তারা যেন তার বাবার উপরে নির্ভর করতে না হয়, সন্তানের উপর তার বাবা নির্ভর করতে না হয়, মায়ের উপর মা যেন তার সন্তানের উপর নির্ভর করতে না হয়। দেখা গেছে বৃদ্ধকালে মা বাবাকে রাখিয়ে সন্তানরা বউ নিয়ে আলাদা হয়ে যায়, তাদের অবস্থাটা কী হয়? এবং তাদের এই দায়িত্ব সরকার নেওয়ার মতো কোনো রকম আইন নেই বা কোনো রকম কোনো ক্ষেত্র তৈরি করে নেই যে হ্যাঁ আমরা মৃত্যু পর্যন্ত তোমার স্বাস্থ্যসেবা দেবো, তোমার খাবার দেবো, এই ব্যবস্থাটা আমাদের দেশে নেই। তাহলে অসহায় মানুষগুলোর জন্য যে কিছু করবে আমরা প্রত্যাশা রাখি, এরকম একটা গভর্নমেন্ট যেন সামনে আসে এবং সে নিরেখে সরকার যেন তাড়াতাড়ি ওনার সংস্কার শেষে ভালো কিছু করার জন্য এদেশের মানুষকে সে সুযোগটা দেয়, গণতান্ত্রিকভাবে যেন তার প্রতিনিধি বেছে নিতে পারে। হ্যাঁ, যদি গণতান্ত্রিকভাবে নির্বাচন দেয় সর্বদলীয় বা সর্বজন প্রতিনিধি, তারই তো ভোট দেবো, তাই তো ভোট দেবই। আগে কি কারণে ভোট দিতে পারেন নাই? আগে ভোটেই তো যায়নি, ভোট দিতেই তো যায়নি। দিতে যান নাই কেন? আপনার তো ভোট দেওয়ার অধিকার ছিল। না, অধিকার থাকলেও যেভাবে সরকার ভোটের করছে, নির্বাচন করছে, ওতে আমি খুশি না, এই জন্য যাইনি। জি। এখন কি সংস্কার হলে কি হলে এখন আপনি ভোট দিতে যাবেন? আপনাকে আমরা ভোট দিতে নিয়ে যেতে পারবো। এখন সরকার যদি, যে তত্ত্বাবধায়ক সরকার আছে, এরা যে ক্ষমতা হাতে নিছে বা ক্ষমতা এদের কার্যকর করার জন্য যে চেষ্টা তদবির করতেছে, যদি সুবিধা মতো সময় আসে সংস্কারের পরে, তারপরে যদি নির্বাচন দেয় তাহলেই ভোট দিতে যাবো, নয় যাব না। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর, সাথেই থাকুন। দর্শক, জনতার ভাবনায় চট্টগ্রাম থেকে আরও একবার স্বাগত। শুনছিলাম সাধারণ মানুষের মন্তব্য। এবার একটু আনন্দের কথা বলি। ঈদ মানেই আনন্দ, সামনে আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ নিয়ে চট্টগ্রামের মানুষ কী ভাবছে, চলুন সরাসরি তাদের কাছ থেকেই শুনি। সামনে কোরবানির ঈদ, এই ঈদে কেমন গরুর হাট চাচ্ছেন, কেমন গরু চাচ্ছেন, কেমন ব্যবস্থা চাচ্ছেন ঈদকে ঘিরে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে সরকার যেটা নির্ধারিত করেছে, হাট যেগুলো নির্ধারিত করেছে, এগুলো নিয়ে আমরা সন্তুষ্ট। হাট আর অতিরিক্ত না করার জন্য মানুষের কষ্ট হয়ে যাবে, গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে যাবে। তার জন্য আমি এতটুকুই চাচ্ছি, সরকারের যেটা ডিক্লেয়ার দিবে আমরা তাই এতটুকুই পছন্দ মতো আমরা মেনে নিব। আর চামড়া হচ্ছে যে এটা গরিবের হক, এটা ন্যায্য মূল্য দাম দেওয়ার উচিতটা হচ্ছে যে এটা গত 17 বছর গরিবরা পায় না এটা টাকাগুলো। কে খালে ফেলে দিয়েছে, কে বিলে ফেলে দিয়েছে, কে জমিনে গাড়ি দিয়েছে। এটা নিয়ে মানুষ সময় চালনা করেছে, এটা নিয়ে মানুষ তৃপ্তি পাইছে, গরিবের হক দিতে পারে নাই। এটা আল্লাহর গজব পড়েছে, আল্লাহ দেখছে এখন পাওয়ার মতো, ন্যায্য মূল্য পাওয়ার মতো গরিবের। এটাই সন্তুষ্ট আমরা। অতীতে কথা বলে তো অনেক কথা বলতে পারবো, এটাই বলতে চাচ্ছি না। এখন গরিবরাই ঠিক মতো চলাফেরা করুক, শান্তি মতো খেতে পারুক, এটা আমরা কামনা করতেছি। কোরবানির পশুর দাম তো অনেক বেশি থাকে, এবার কেমন আশা করছি? আমরা তো প্রত্যেক দেখলাম দেশি গরু আছে প্রচুর, ভারত থেকে বর্মা থেকে কোনো গরুর প্রয়োজন নাই। আমাদের বাংলাদেশের গরু দিয়ে যথেষ্ট আমরা সন্তুষ্ট। আশা করি আমরা গরুর দাম এখনও যা শুনলাম কম রেডি আছে, বেশি নেই। এই যে আপনি চামড়া নিয়ে কথা বলতে চাচ্ছিলেন, চামড়া নিয়ে কি বলতে চাচ্ছেন? আমি বিগত 20 বছর যাবত আজকে চামড়ার ব্যবসা করতেছি নিমতলাই এলাকায়। আমি বলতেছিলাম যে খালের বিগত 15 বছর আগে সরকারের আমারও আগে একটা খালের দাম ছিল 3000-4000 টাকা ছিল। এখন আজকে চামড়ার দাম প্রচুর কম, যা গরিবের হক। আমার ভাই বললেন গরিবের হকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এতিমের টাকা, এই খালগুলো বিক্রি করে টাকা 500 টাকা হোক, 1000 টাকা হোক, 3000 টাকা হোক, এগুলো গরিবদেরকে দেওয়া হয়। কিন্তু আজকে বিগত সরকার আমলে খালের দাম প্রচুর কমে গেছে, যা গরিবেরা কষ্ট পেয়েছে, গরিবেরা ন্যায্য মূল্য পায় নাই। সেজন্য আমি আশা করতেছি
বর্তমানে ইন্ডিয়া থেকে আর বর্মা থেকে তো গরু আসতেছে না, দেশি গরু হচ্ছে কি দেশি গরুর খালের চামড়ার ব্যবসা হবে জাপানের সাথে, চীনের সাথে। আশা করি বর্তমান সরকার, ইউনুস সরকার, আমি ধন্যবাদ জানাচ্ছি, বিগত ইন্ডিয়ার সাথে ব্যবসা না করে বিগত এই চায়নার সাথে ব্যবসা করে, ব্যবসা করলে আমি মনে হয় খালের দাম অনেক বাড়তে হবে। পশুর চামড়ার তৈরি একটি ব্যাগ কিনতে অনেক টাকা খরচ হয়, সে চামড়া কেন এত কম টাকায় কিনতে হয়, মানে বিক্রি করতে হয়? এটাই তো আমাদের কাছে প্রশ্ন, যে পশুর চামড়ার আমাদের ব্যাগ জুতো তৈরি হয় সেগুলোর দাম অনেক বেশি, যে 2000, 2500, 3000 টাকা থেকে শুরু করে এই দামে আমাদেরকে প্রোডাক্টগুলো কিনতে হয়। কিন্তু যে পশুর চামড়া দিয়ে এই জিনিসগুলো বানানো হয় এই পশুর চামড়ার দামই নাই। এটার কারণটা হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে সিন্ডিকেট হয়েছিল, এই সিন্ডিকেটের কারসাজির কারণে আসলে পশুর চামড়ার দামগুলো তলানিতে চলে গেছে। এই কারণে পশুর চামড়ার দাম যখন তলানিতে চলে গেছে তখন আমরা সাধারণ মানুষরা কি করেছি, চামড়াগুলো এতিমখানায় দিয়ে দিয়েছি, না হলে আপনার কবরের মধ্যে পুঁতে ফেলেছি অথবা নালা নর্দমায় ফেলে দেওয়া হয়েছে, এভাবে করা হয়েছে। এটার জন্য আসলে গভীর ষড়যন্ত্র ছিল এই চামড়া নিয়ে। আমরা চাই যে আগামীতে এই চামড়া নিয়ে যেন কোনো প্রকার ষড়যন্ত্র না হয়, যেন চামড়ার বাজারের অস্থিরতা দূর হয়। গরু কেনার কথা তো অনেক হলো, গরু কেনার পাশাপাশি আমাদের কিন্তু মশলা কেনার প্রয়োজন হয়। আসলে মশলার বাজার কেমন বলে মনে করছেন? মশলার বাজার তো অনেক খাই, যেমন ধরেন বর্তমানে একটু কম আছে, বিগত আমল অনেক খাই ছিল। গরিব মানুষ তো 200 টাকার মশলা কিনতে পারতো না, অল্প 1 কেজি গরু গোস্তর মশলা কিনতে হতো আপনার 200 থেকে 250 টাকা। বর্তমানে আপনি 50 টাকার মশলা দিয়ে আপনি 3-4 কেজি গরু গোস্ত রান্না করতে পারবেন অনায়াসে। আর কোরবানের মশলা তো আপনার 500 টাকা দিয়ে যদি মশলা কিনেন, একটা গরিব মানুষ যদি 5 কেজি গোস্ত কোনো প্রকারে অ্যারেঞ্জ করে 5 কেজি গরু মাংস রান্না করার পর আরও বাঁচবে। মশলার দাম বর্তমানে অনেক কম, ঠিক আছে, এরকম যেন থাকে। আমরা আশা করি যে ভবিষ্যতে যেন এই মশলার দামগুলো এরকম আরেকটু নিম্নমানের হয়। এখনও কম আছে, তবে ভবিষ্যতে যদি আরও কম হয়, দিনমজুর, রিক্সাওয়ালা, ওরা মোটামুটিভাবে ঠেলাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা 50 টাকা 100 টাকার মশলা যেন কিনতে পারে, ঠিক আছে, আমরা ওটা চাচ্ছি। আপনার কি মনে হয় মশলার বাজার কেমন? আমার মনে হয় মোটামুটি এখন বর্তমান সরকার যে অবস্থায় আছে, ইউনুস সরকার, উনি বর্তমানে যেসব বাজারে নিয়ন্ত্রণ করতেছে, সিন্ডিকেটের যে হাতটা যেটা ভেঙে দিছে এক প্রকারে বলতে পারি, বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আছে মশলার বাজার। এইভাবে যাতে থাকে ভবিষ্যতে, এটাই কামনা করি। কেমন মনে হচ্ছে মশলার বাজারটা, কেমন মনে হচ্ছে? শোনা তবে দেখা নয়। এক সময়ে 1000-1100 টাকা করে যেই এলাচ আমরা কিনতাম, সে এলাচের দাম নাকি 9000 টাকা পার কিলো। আর 400, 450, 500 টাকা জিরার কেজি, সেই জিরাও এখন মানে 700-800 টাকা, 900 টাকা। বাকিগুলো মোটামুটি ক্রয় ক্ষমতার ভিতরে আছে। তো এই বিশেষ করে এই 2টা আইটেম সবচেয়ে বেশি দাম। হ্যাঁ, সবচেয়ে বেশি দাম হলো এলাচি এবং আপনার এই কী বলে যে চিকন জিরা, এই 2টা আইটেমের দাম এই মোটামুটি অনেক বেশি। আচ্ছা, এগুলো কি করলে নিয়ন্ত্রণে আসবে বলে আপনি মনে করছেন? এগুলি সব জায়গার চিকিৎসা একটাই, সেটা হলো ওই বাজার দাম মানে সিন্ডিকেট মুক্ত করে সরকারিভাবে এটাকে দেখভাল করার জন্য, অর্থাৎ তার ক্রয় কত, সে বিক্রি করে কত, এটাই মেইন প্রয়োজন। এই সিন্ডিকেটের প্রধান যেই উৎস সেটি বন্দর, এমনটি ধারণা মানুষের। সিন্ডিকেট এখন বলতে গেলে তো সেটা অনেক লম্বা। সাবেক সিন্ডিকেট, বর্তমান সিন্ডিকেট একাকার হয়ে এখন মোটামুটি খাচ্ছে, যার কারণে সিন্ডিকেটে থেকে গেছে, মানে সিন্ডিকেট ভাঙার কোনো সৃষ্টি হয় নাই। যেমনি কাউরান বাজারের এক এই লোক বলছে যে আগে এখানে বছরে 540 কোটি টাকা, অর্থাৎ মানে 4000 টাকা আদায় হয়, সেটা আগে যারা খাইছে এখন শুধু হাত বদল হয়েছে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই সকল বিষয় নিয়ে সাধারণ মানুষের মন্তব্য জানলাম। আজ এখানেই শেষ করতে হবে। চট্টগ্রাম থেকে আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।